রাজধানী স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোস্তফা মনোয়ার। কাঁদছে গোটা দেশ। মৌসুমের আগেই ডেঙ্গুর লাল সংকেত। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। দেশের 11 অঞ্চলে কালবৈশাখীর রূপ। নদী বন্দরগুলোতে সতর্কতা জারি। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস। বাজসের নতুন মূল্য নির্ধারণ। সব বাধা পেরিয়ে আবারও ওপারে যাওয়ার সুযোগ। অবশেষে চালু হলো ভারতের ট্যুরিস্ট ভিসা। ভেনেজুয়েলায় ভয়াবহ বিপর্যয়। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার। এবার মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসালেন ট্রাম্প। বিশ্বজুড়ে তোলপাড়। এবং আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের। 30 দিন সম্পূর্ণ কবজায় থাকবে হরমুজ প্রণালী। মৌসুম শুরু হতে এখনো সময় বাকি, কিন্তু তার আগেই ডেঙ্গুতে যেন লাল সংকেত দেখাচ্ছে বাংলাদেশকে। রাজধানী পেরিয়ে এখন গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে অ্যাডিস মশার দাপট। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগস্ট সেপ্টেম্বর পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে প্রাণ গেছে 13 জনের। আক্রান্ত হয়েছে প্রায় 6000 মানুষ। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাহিরের বাসিন্দা। মৌসুম শুরু হতে এখনো সময় বাকি, কিন্তু তার আগেই ডেঙ্গু যেন লাল সংকেত দেখাচ্ছে বাংলাদেশকে। রাজধানী পেরিয়ে এখন গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে এডিস মশার দাপট। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে প্রাণ গেছে 13 জনের। আক্রান্ত হয়েছেন প্রায় 6000 মানুষ। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাইরের বাসিন্দা। বরিশাল ও খুলনা বিভাগে শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি রোগী ও মৃত্যু। ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি এলাকা ইতোমধ্যে উচ্চ ঝুঁকির তালিকায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী গরম এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে গেছে। আগে জুলাই থেকে অক্টোবর ছিল ডেঙ্গুর প্রধান মৌসুম। এখন বছরের শুরু থেকেই সংক্রমণ দেখা দিচ্ছে এবং দীর্ঘ সময় ধরে তা চলতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জরিপে দেখা গেছে, 75টি ওয়ার্ডের মধ্যে 63টিতেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত মানের চেয়ে বেশি। এর মধ্যে 27টি ওয়ার্ডকে চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত লার্ভা জরিপ এবার বন্ধ থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণেও তৈরি হয়েছে বড় শূন্যতা। গত এক দশকে ঢাকার 2 সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে ব্যয় করেছে 1000 কোটিরও বেশি টাকা, কিন্তু নাগরিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রমে নেই প্রয়োজনীয় তদারকি ও জবাবদিহি। অনেক এলাকায় দিনের পর দিন দেখা মিলছে না মশার ওষুধ ছিটানোর কর্মীদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং বা রাসায়নিক ব্যবহার করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঘরের ভেতরে জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার প্রধান প্রজনন স্থল। তাই কমিউনিটি অংশগ্রহণ, সচেতনতা এবং অন্তত 3 দিনের বেশি কোথাও পানি জমতে না দেয়াই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। সরকার ইতোমধ্যে জাতীয় কমিটি ও টাস্ক ফোর্স গঠন করেছে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা স্পষ্ট, আগামী 1 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই এডিসের বংশবিস্তার ঠেকানো না গেলে চলতি বছর ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে। সকাল শুরু হতে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 11টি অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো বলা হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
সকাল শুরু হতেই দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 11টি অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয় রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে শক্তিশালী দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকার, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এতে বজ্রঝড়ের ঝুঁকি বাড়লেও চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। বিশেষজ্ঞরা নদীপথের যাত্রী, জেলে ও খোলা স্থানে কর্মরতদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং অপ্রয়োজনীয় নৌযাত্রা এড়াতে বলা হয়েছে। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,২৬৬ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এ দাম এরই মধ্যে কার্যকর হয়েছে। এর আগে সবশেষ গত 27 জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য কমেছে। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,২৬৬ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এ দাম এরই মধ্যে কার্যকর হয়েছে। এর আগে সবশেষ গত 27 জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাট সহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,25,290 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,15,142 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,84,758 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 83 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 41 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 41 দফা ও 1 দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। দীর্ঘ প্রায় 2 বছরের এক ঘেমেই আর অপেক্ষার অবসান ঘটিয়ে সবশেষে খুলে গেল বন্ধুরাষ্ট্রের দুয়ার। সীমান্তের ওপারে প্রিয়জনের সান্নিধ্য, প্রিয় কোনো শহরের অলিগলি কিংবা বরফ ঢাকা পাহাড়ের হাতছানি, সবকিছুই এতদিন আটকে ছিল এক অদৃশ্য দেয়ালে। সেই দেয়াল ভেঙে বাঙালির ভ্রমণের আনন্দ আর আবেগে আবারও যেন নতুন ডানা দিল বহুল প্রতীক্ষিত একটি সিদ্ধান্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রায় 2 বছরের একঘেয়েমি আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলে গেল বন্ধু রাষ্ট্রের দুয়ার। সীমান্তের ওপারে প্রিয়জনের সান্নিধ্য, প্রিয় কোনো শহরের অলিগলি কিংবা বরফ ঢাকা পাহাড়ের হাতছানি, সবকিছুই এতদিন আটকে ছিল এক অদৃশ্য দেয়ালে। সেই দেয়াল ভেঙে বাঙালির ভ্রমণের আনন্দ আর আবেগকে আবারও যেন নতুন ডানা দিল বহুল প্রতীক্ষিত একটি সিদ্ধান্ত। ওপার বাংলার চিরচেনা রূপ উপভোগ করতে এখন আর কোনো বাধা রইল না ভ্রমণ পিয়াসীদের। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর অবশেষে রোববার থেকে শুরু হলো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের প্রধান 5টি আইভ্যাক কেন্দ্রে ভারতীয় পর্যটন ভিসার আবেদন গ্রহণ। নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘোষণা দেন। তবে এবার ভিসা আবেদনের নিয়মে এসেছে বড়সড় পরিবর্তন। এখন থেকে আইভ্যাকের সশরীরে যাওয়ার অন্তত একদিন আগে অনলাইনে বুক করতে হবে
অ্যাপয়েন্টমেন্ট স্লট। প্রতিদিন দুপুর 2টা থেকে বিকাল 4:30 মধ্যে নির্ধারিত পোর্টালে মূল আবেদনপত্রের PDF ফাইল আপলোড করে ইমেল ও মোবাইলের OTP দিয়ে সাইন আপ করতে হবে। এরপর সন্ধ্যা 6টায় স্লট উন্মুক্ত হলে লগ ইন করে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। আবেদনের জন্য মূল পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে এবং সাথে সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। এছাড়া 2x2 ইঞ্চি রঙিন পাসপোর্ট ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং ইউটিলিটি বিলের কপির পাশাপাশি পেশার প্রমাণপত্র দিতে হবে। আর্থিক সক্ষমতা প্রমাণ হিসেবে লাগবে $150 এন্ডোর্সমেন্ট বা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট। ট্যুরিস্ট ভিসার কোনো সরকারি ফি না থাকলেও অ্যাপয়েন্টমেন্টের সময় অনলাইনে পরিশোধ করতে হবে $1,500 আইভ্যাক প্রসেসিং চার্জ। কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে একবার ফর্ম জমা দিলে আর সংশোধনের সুযোগ থাকবে না। তাই সব তথ্য একাধিকবার যাচাই করার এবং ভবিষ্যতের জন্য ওয়েব ফাইল নাম্বার সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার পর ভিসা প্রসেস হতে ন্যূনতম 3 কার্যদিবস সময় লাগতে পারে বলে জানা গেছে। তুলি দিয়ে যে ছবি আঁকা হয় তা অনেক সময় দামি হতে পারে, কিন্তু যিনি বাঙালির শৈশবকে আনন্দে আর কল্পনার মায়াজালে রাঙিয়েছিলেন, যার হাতের ছোঁয়ায় জড় পুতুল প্রাণের স্পন্দনে জীবন্ত হয়ে উঠত, সেই রূপকার আজ সব বাঁধন ছেড়ে পাড়ি জমালেন এক অচিনপুরে। রেখে গেলেন তার কালজয়ের সৃষ্টি, রংতুলির ছোঁয়া আর লাখো শিশুর মুখে ফোটানো অমলিন হাসির স্মৃতি। বাঙালির শৈশবকে যিনি রাঙিয়েছিলেন আনন্দ আর কল্পনার অদ্ভুত মায়াজালে, যার হাতের ছোঁয়ায় জড় পাপেটো জীবন্ত হয়ে উঠত প্রাণের স্পন্দনে, তিনি সব বাঁধন ছিঁড়ে পাড়ি জমালেন এক অচিনপুরে। রেখে গেলেন তার কালজয়ী সৃষ্টি, রংতুলির আঁচড় আর লাখো শিশুর মুখে ফোটানো অমলিন হাসির স্মৃতি। 29 জুন সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চিত্রশিল্পী, পাপেট ম্যান ও নির্মাতা মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। গত 14 জুন থেকে তিনি ফুসফুসের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকাল 8:30টায় চিরবিদায় নেন এই গুণী ব্যক্তিত্ব। 1935 সালে প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ঘরে জন্ম নেয়া এই মানুষটি কেবল ছবি আঁকেননি, গড়েছেন ইতিহাসও। 9ম শ্রেণীতে পড়ার সময় যোগ দিয়েছিলেন রাষ্ট্রভাষা আন্দোলনে, কারাবরণও করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের আতঙ্কিত শিশুদের মুখে হাসি ফোটাতে শুরু করেছিলেন পাপেট শো। পরবর্তীতে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি এবং মনের কথার মাধ্যমে তিনি আমৃত্যু কাজ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে। অবদানের জন্য 2004 সালে 21 পদকে ভূষিত হওয়া এই মহান শিল্পীর প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ধানমন্ডির বাসভবন ও তাকওয়া মসজিদে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে পরিবারের পক্ষ থেকে জানানো হবে তার শেষ বিদায়ের স্থান ও সময়। তিনি চলে গেছেন নিশ্চয়ই, তবে তার সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন প্রতিটি বাঙালি হৃদয়। কংক্রিটের ধূসর সমাধি থেকে এখনো বেরিয়ে আসছে মানুষ, কেউ জীবিত, কেউ নিথর প্রাণহীন। অলৌকিক বেঁচে থাকার আনন্দ যেখানে ক্ষণিকের আলো ছড়াচ্ছে, ঠিক তার পাশেই আশ্রে পড়ছে হাজারো হৃদয়ের বুক ফাটা আর্তনাদ। লাগুইয়ারা থেকে কারাকাস, ভেনেজুয়েলার আকাশ জুড়ে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার। অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধার করা গেলেও লাশের মিছিলও কমছে না, যার কারণে মৃতদেহ উপচে পড়ছে রাজধানীর মর্গও থামছে না স্বজনদের আহাজারি। কংক্রিটের ধূসর সমাধি থেকে এখনো বেরিয়ে আসছে মানুষ, কেউ জীবিত, কেউ বা নিথর প্রাণহীন। অলৌকিক বেঁচে থাকার আনন্দ যেখানে ক্ষণিকের আলো ছড়াচ্ছে, ঠিক তার পাশেই আশ্রে পড়ছে হাজারো হৃদয়ের বুক ফাটা আর্তনাদ। লাগুয়াইরা থেকে কারাকাস, ভেনেজুয়েলার আকাশ জুড়ে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার। অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধার করা গেলেও লাশের মিছিলও কমছে না, যার কারণে মৃতদেহে উপচে পড়ছে
রাজধানীর মর্গ থামছে না স্বজনদের আহাজারি। গত বুধবারের সেই অভিশপ্ত প্রলয় ক্যারিবীয় উপকূলে পরপর দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে শত শত বহুতল ভবন। প্রকৃতির এই নির্মম রুদ্ররূপের পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু ধ্বংসস্তূপের আধারে এখনো চলছে জীবনের সন্ধান। মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা প্রায় ১,৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে উদ্ধারে দেশি বিদেশি উদ্ধার কর্মীরা দিন রাত কাজ চালিয়ে যাচ্ছে। মৃত্যুর এই উপত্যকায় কখনো কখনো অলৌকিক ঘটনা স্তব্ধ জাতিকে নতুন করে সাহস যোগাচ্ছে। এই যে যেমন বিপর্যয়ের প্রায় ৮৫ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১ বছর বয়সী ২ শিশুকে। তাছাড়াও লাগুয়াইরা শহরে ধ্বংসস্তূপের নিচে টানা ৩২ ঘন্টা আটকে থাকার পর ১৮ দিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়। এই অলৌকিক বেঁচে থাকা যেন স্তব্ধ হয়ে যাওয়া এক জাতিকে নতুন করে বেঁচে থাকার সাহস যোগাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আলোর ঠিক পিঠেই যে নিকষ অন্ধকার। অলৌকিক উদ্ধার যেখানে আশার আলো জ্বালাচ্ছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে লাশের মিছিল। এই নির্মম ট্র্যাজেডির শিকার হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেহো। দীর্ঘ ৭৪ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর উদ্ধারকারীরা যখন ধ্বংসস্তূপ থেকে বের করে আনলেন তার স্ত্রী আর ২ সন্তানের শরীর, ততক্ষণে তারা চলে গেছেন না ফেরার দেশে। এরকম আরও মৃতের সন্ধান পাচ্ছে স্বজনরা। মৃতদেহ নিয়ে রওনা হচ্ছেন মর্গে। সেই মর্গেও এখন জায়গার অভাব। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে এক বিভীষিকাময় চিত্র। রাজধানী কারাকাসের বেলোমন্টে মর্গের ধারণ ক্ষমতা পেরিয়ে উপচে পড়ছে মরদেহ। অ্যাম্বুলেন্সের সংকট, তাই বাধ্য হয়েই প্রিয়জনের নিথর দেহ মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পিকআপ ভ্যানে করে নিয়ে আসছেন স্বজনরা। মৃতদেহ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। চারদিকে কেবলই লাশের গন্ধ আর স্তব্ধতা। এবার পাসপোর্টে নিজের ছবি সাঁটালেন ট্রাম্প। আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসে একটি বিশেষ পাসপোর্ট উন্মোচন করে, যার নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়ট পাসপোর্ট বা দেশপ্রেমিক পাসপোর্ট। বর্তমানে মার্কিন পাসপোর্ট চাঁদে অবতরণ, স্ট্যাচু অফ লিবার্টি সহ যুক্তরাষ্ট্রের ইতিহাস ও জাতীয় প্রতীকগুলোর ছবি ব্যবহার করা হয়। অবাক করা বিষয় হলো, এই পাসপোর্টের ভিতরে ঐতিহ্যবাহী স্ট্যাচু অফ লিবার্টি বা চাঁদে মানুষের প্রথম অবতরণের ছবির বদলে জায়গা পেয়েছে ট্রাম্পের নিজের ছবি। এবার পাসপোর্টে নিজের ছবি ছাটালেন ট্রাম্প। আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসে একটি বিশেষ পাসপোর্ট উন্মোচন করে, যার নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়ট পাসপোর্ট বা দেশপ্রেমিক পাসপোর্ট। বর্তমান মার্কিন পাসপোর্টে চাঁদে অবতরণ, স্ট্যাচু অফ লিবার্টি সহ যুক্তরাষ্ট্রের ইতিহাস ও জাতীয় প্রতীকগুলোর ছবি ব্যবহার করা হয়। অবাক করা বিষয় হলো, এই পাসপোর্টের ভেতরে ঐতিহ্যবাহী স্ট্যাচু অফ লিবার্টি বা চাঁদে মানুষের প্রথম অবতরণের ছবির বদলে জায়গা পেয়েছে ট্রাম্পের নিজের ছবি। তার স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র। এই কাজ করে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে সীমিত সময়ের জন্য শুধু ওয়াশিংটন ডিসিতে সশরীরে উপস্থিত হয়ে এই পাসপোর্ট সংগ্রহ করা যাবে। অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। নিজের সোশ্যাল মিডিয়ায় পাসপোর্টের খবর জানিয়ে ট্রাম্প বেশ রসিকতা করে লিখেছেন, স্বাগতম, তবে ভালো আচরণ করুন। তিনি যে ছবিগুলো প্রকাশ করেছেন সেগুলোতে এই বাক্যটি দেখা যায়নি। একজন জীবিত প্রেসিডেন্টের ছবি জাতীয় পাসপোর্টে ছাপানোর এই ঘটনা মার্কিন ইতিহাসে এবারই নতুন। জানিয়ে সাধারণ মানুষের মনে যেমন কৌতূহল জেগেছে, তেমনি শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে পাসপোর্টে নিজের ছবি জুড়ে দিয়ে তোপের মুখে পড়েছেন বিশ্বমোড়ল ট্রাম্প। এটি কি সত্যিকারের দেশপ্রেম নাকি নিছকই আত্মপ্রচারের কৌশল, জানতে চায় মার্কিনরা। কোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রকে এই কড়া বার্তা দিয়ে হরমুজ প্রণালী আগামী ৩০ দিন সম্পূর্ণ নিজেদের কবজায় রাখার ঘোষণা দিল ইরান। ইরাক সফরে গিয়ে বাগদাদের মাটিতে দাঁড়িয়ে পরাশক্তি আমেরিকাকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর এই প্রথম বাগদাদে পা রাখলেন আরেক চিফ।
কোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রকে এই কড়া বার্তা দিয়ে হরমুজ প্রণালী আগামী 30 দিন সম্পূর্ণ নিজেদের কবজায় রাখার ঘোষণা দিল ইরান। ইরাক সফরে গিয়ে বাগদাদের মাটিতে দাঁড়িয়ে পরাশক্তি আমেরিকাকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর এই প্রথম বাগদাদে পা রাখলেন আরাকচি। দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক যখন সুতোর উপর ঝুলছে এবং বিক্ষিপ্ত হামলা চলছে, ঠিক তখনই ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন তিনি। সেখানেই জানালেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকই বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথের চাবিকাঠি তেহরানের হাতে তুলে দিয়েছে। আগামী 1 মাস এই কৌশলগত নৌপথের সার্বিক দেখাশোনা ও ব্যবস্থাপনা কেবল ইরানের হাতেই থাকবে। আরাকচি স্পষ্ট করেন, চুক্তি অনুযায়ী এই দায়িত্ব শুধু ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এখানে অন্য কোনো দেশের নাক গলানোর সুযোগ নেই। তবে ভঙ্গুর এই চুক্তির মাঝেই দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সামরিক হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরানের দাবি 30 দিন পর সব বাধা দূর হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আগের মতো পুরোপুরি সচল হবে। তবে আমেরিকা যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে কোনো একতরফা পদক্ষেপ নেয়, তবে পরিস্থিতি আরো খারাপ হবে এবং প্রণালীটি চালু করার কাজ পিছিয়ে যাবে। মূলত আটকে থাকা ইরানি সম্পদ উদ্ধার ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই তেহরানের এই অনড় অবস্থান। কুষ্টিয়ার ভেড়ামারায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে মাদক পাচারকালে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কাজীহাটা কলোনিপ্রা গ্রামের মাহবুল মণ্ডল ও হাবু মণ্ডল। 1 জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবু মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের ভেতর থেকে 134 বোতল নেশাজাতীয় সিরাপ, 4 কেজি গাঁজা এবং বিশেষ কায়দায় তৈরি 2টি মোটরসাইকেলের ট্যাঙ্কি উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান জানিয়েছেন, ট্যাঙ্কির ভেতর লুকিয়ে মাদক পাচারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নীলফামারীতে উঠান বৈঠক করেছে জাতীয় মহিলা সংস্থা। বুধবার শহরের জেলা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির জেলা কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আতিউর রহমান শেখ। বক্তারা নারীদের আত্মকর্মসংস্থান এবং স্বাস্থ্য সচেতনতার উপর বিশেষ জোর দেন। এ সময় সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও সেবার বিষয়ে নারীদের অবহিত করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মায়ের পেটে থেকে শুরু হয়, এটা জন্মের পরের থেকে না। 1000 দিনের সময় সবাই প্রত্যেকটা মানুষের জীবনে 1000 দিন শুরু হয় যেদিন আমরা মায়ের পেটে প্রথম আসলাম, সেদিন থেকে 200 পর্যন্ত কয়দিন হবে তাহলে? দ্বিতীয় জন্মদিন, তার মানে 2 বছর। আমাদের এখানে যে বৈষম্যটা ছিল এখন অনেক কমে এসছে। একটা শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে। ভারতের আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে আরও ৭,৯০০ মেট্রিক টন ডিজেল। সোমবার সর্বশেষ এই চালানটি রিসিভ টার্মিনাল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডিপো ইনচার্জ। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির আওতায় চলতি বছর 1,80,000 মেট্রিক টন ডিজেল আমদানি লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে এ পর্যন্ত এসেছে ৭৯,000 মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন, এই সরবরাহ অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে 8 জেলায় আসন্ন আমন চাষাবাদ এবং জ্বালানি নির্ভর যানবাহন চলাচল পুরোপুরি নির্বিঘ্নে থাকবে। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সব খবর শেষ করব। যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। রাজধানী স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোস্তফা মনোয়ার। কাঁদছে গোটা দেশ। মৌসুমের আগেই ডেঙ্গুর লাল সংকেত। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। দেশের 11 অঞ্চলে কালবৈশাখীর রূপ। নদী বন্দরগুলোতে সতর্কতা জারি। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস। বাজসের নতুন মূল্য নির্ধারণ।
সব বাধা পেরিয়ে আবারও ওপারে যাওয়ার সুযোগ। অবশেষে চালু হলো ভারতের ট্যুরিস্ট ভিসা। ভেনেজুয়েলায় ভয়াবহ বিপর্যয়, ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার। এবার মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসালেন ট্রাম্প, বিশ্বজুড়ে তোলপাড়। এবং আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের, 30 দিন সম্পূর্ণ কবজায় থাকবে হরমুজ প্রণালী।